হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে 9 নম্বরের স্কুল আছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এক থেকে আছে 400 টাকা মূল্যের একটি বই কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ এর মানে হলো, যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়ে থাকে তাহলে লাভ হয়েছে 20 টাকা। তাহলে এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য হবে কত? 80 টাকা। কারণ 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে তবে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। তো সেখান থেকে 400 টাকা মূল্যের একটি বই কত টাকায় বিক্রি করলে, অর্থাৎ আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য এখানে 400 দেওয়া আছে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত এটা বের করতে হবে। এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, আর এটা লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, লাভে 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, না, ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ বিক্রয় মূল্য সমান একশো টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100/80 টাকা। আর ক্রয় মূল্য এখানে 400 টাকা দেওয়া আছে, তাহলে আমাকে লাভ বের করতে হবে। 100 × 400/80। তো একটা করে শূন্য কেটে দিলাম, 5 × 8 = 40। তাহলে 5-এর পিঠে 2খানা শূন্য, অর্থাৎ 500 টাকা। পরে আছে এবিসিডি রম্বসের কোণ এসিবি সমান 40 ডিগ্রি, কোণ এডিবি এর পরিমাপ কত? এ বি সি ডি, এবিসিডি রম্বস এর কোণ এসিবি 40 ডিগ্রি। এসিবি অর্থাৎ এই কোণটা 40 ডিগ্রি বলা আছে। আমাকে বের করতে হবে এডিবি। এডিবি অর্থাৎ এই কোণ বের করতে হবে। তো আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওবিসি যে ত্রিভুজটা আছে এর একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 40 ডিগ্রি। তাহলে অপর কোণটির মান আমরা সহজে পেয়ে যাব। আর এটার একান্তর কোণ, এটার মান যা হবে এটার মান তাই হবে। তাহলে প্রথমে এই ওবিসি কোণের মান বের করতে হবে। ত্রিভুজ ওবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কোণ ওবিসি সমান 180 ডিগ্রি থেকে, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে প্রথমে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে, তারপরে এই 40 ডিগ্রি বিয়োগ করতে হবে। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে পাই 90 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রি, 90 থেকে 40 বিয়োগ করলে পাই 50 ডিগ্রি। আবার এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এটা এর একান্তর কোণ এডিও, এডিও বা এডিও বলি, কোণ এডিও সমান একান্তর কোণ এইটা, এর নাম ডিবিও। আর এর মান আমরা 50 ডিগ্রি পেয়েছি, তাহলে এই কোণটার মানও 50 ডিগ্রি। তাহলে এটা উত্তর। এরপরে 0,0, 4, -3 x, y বিন্দু তিনটি সমরেখ।
তাহলে বিন্দু তিনটি আগে লিখে নিই। বিন্দু তিনটি হলো এখানে আছে 0,0, 4,-3 ও x,y। তাহলে বিন্দু দুটি সমরেখা আছে। সমরেখা যখন আছে তখন আমরা জানি যে তিনটি বিন্দু সমরেখা হওয়ার যে সূত্র আছে বা শর্ত আছে সেটা হলো x1 × y2 - y3 মাইনাস x2 × y1 - y2 এই y3 প্লাস, বা এখানে প্লাস দিয়ে এখানে আমরা 3 - 1 লিখতে পারি, প্লাস x3 × y1 - y2 এটা সমান 0। এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে এটা x1, x2, x3, এটা y1, y2, y3। এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেব। তাহলে বা x1 এর জায়গাতে 0, y2 - y3 অর্থাৎ -3 - y, -3 - y, প্লাস x2 এর মান 4, y3 - y1, y -0, প্লাস x3 এর মান এখানে x, y1 - y2, y1 - y2 অর্থাৎ 0 - -3, 0 - -3 অর্থাৎ প্লাস, প্লাস 3, 0, এটা সমান 0। 0 সাথে গুণ করলে এটা 0 হয়ে গেল। y থেকে 0 বিয়োগ করলে y হলো 4y, প্লাস এটা 3, তাহলে 3x = 0, বা 3x + 4y = 0। এখানে x আর y এর বিভিন্ন মানগুলো আছে, দেখব কোন মানের ক্ষেত্রে এই সম্পর্কটি সিদ্ধ হচ্ছে। যে মানের ক্ষেত্রে সিদ্ধ হবে সেই মানটি x আর y এর হবে। তো প্রথম a যদি দিই, এখানে আছে x = 8, y = -6, তাহলে এই 3x + 4y সমান কত আসছে দেখি। তাহলে এর মান 8, তাহলে 3 × 8 = 24, প্লাস এ মাইনাস মাইনাস 4 × 24, 24 - 24 সমান 0। তাহলে এটা কিন্তু সিদ্ধ হচ্ছে। বিটা দেখি, বিতে আছে 8, x = 8 আর y = 6, তাহলে এর মান হবে 3x, এখানে এই মানটা বসাইনি, এখানে হতো 3 × 8 প্লাস 4 × y এর মান -6। আচ্ছা, এখানে 3x প্লাস 4y সমান 24 প্লাস 24 সমান 48, তাহলে এটা সিদ্ধ হচ্ছে না। সি এর মান যেটা আছে দেখি, এটা আছে x = 4, y = -6, তাহলে 3x প্লাস 4y 3 × 4 = 12, প্লাসে মাইনাসে মাইনাস 4 × 24 সমান -12, তাহলে এটাও সিদ্ধ হচ্ছে না। আর ডি আছে x = -8, y = -6, তাহলে 3x প্লাস 4y সমান 3 × 8 = 24, -24, প্লাসে মাইনাসে মাইনাস 24, এটা সমান -48। তাহলে অতএব এ উত্তর হবে x = 8 ও y = -6, অর্থাৎ এ উত্তর। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত হবে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল 62.5 সেন্টিমিটার বলা আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নেব।
মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে a সেমি ও b সেমি। a সেমি b সেমি হলো, তাহলে প্রথম কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলা আছে, অতএব কর্ণের দৈর্ঘ্য রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান 10 বলা আছে। এখান থেকে আমরা পাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে এটা হবে 10 10 কে 100। আর ক্ষেত্রফল বলা আছে 62.5, তাহলে e ইন্টু বি অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আছে 62.5। তাহলে আমাকে বের করতে হবে a প্লাস বি। তাহলে এখান থেকে স্টার্ট করব, এখান থেকে এটা আমাদের জেনে রাখতে হবে। তাহলে এখান থেকে যদি স্টার্ট করি, এর পরিবর্তে আমরা লিখতে পারি, আচ্ছা a প্লাস, আমি এরপর থেকে এখানে লিখছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 100, বা a প্লাস বি হোল স্কোয়ার সমান 100 প্লাস 2ab সমান 100 প্লাস 2, ab এর মান 62.5, এটা বসিয়ে দিলাম। তাহলে অতএব a প্লাস বি হোল স্কোয়ার সমান, তাহলে পেলাম এখানে 100 পেলাম, প্লাস এটা হলো 62.5, এর ডবল হচ্ছে 125 সমান 225, তাহলে এটা হবে 15 স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান 15 স্কোয়ার। তাহলে অতএব a প্লাস বি ইজ ইকুয়াল টু 15, তাহলে সমষ্টি হলো 15। তাহলে যে দ্রব্যটা তিনি কিনছেন, সেটা যে দ্রব্যটা কিনছেন, কেনার সময় তিনি 5% ঠকাচ্ছেন এবং বিক্রি করার সময় 5% ঠকাচ্ছেন। তাহলে মনে করি দ্রব্যটির প্রকৃত মূল্য যে দ্রব্য তিনি কিনছেন সেই দ্রব্যের প্রকৃত মূল্য বা যে মাল তিনি কিনছেন মালের প্রকৃত মূল্য সেটা সমান 100 টাকা। তাহলে তিনি কত কিনছেন, ক্রয় মূল্য সমান, কেনার সময় তিনি 5% ঠকাচ্ছেন, অর্থাৎ তিনি কিনছেন 5 টাকা কমে, যেহেতু প্রকৃত মূল্য 100 টাকা আছে, 100 টাকার 5% সেটা হবে 5 টাকা, তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে এটা হলো 95 টাকা। তিনি কেনার সময় 95 টাকায় কিনছেন, আর বিক্রয় করার সময় তিনি 5% ঠকাচ্ছেন, অর্থাৎ 100 টাকার মাল তিনি বিক্রি করছেন 105 টাকায়। তাহলে 100 যোগ 5 টাকা সমান 105 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত দেখে নিই। অতএব লাভ সমান 105 টাকায় বিক্রি করছেন এবং কেনা মূল্য হলো 95 টাকা। তাহলে 105 থেকে 95 টাকা বিয়োগ করতে হবে। তাহলে তিনি 10 টাকা লাভ করছেন যখন তার ক্রয় মূল্য 95 টাকা। তাহলে ক্রয় মূল্য 95 টাকা হলে লাভ সমান 10 টাকা। পঁচানব্বই টাকা হলে লাভ সমান 10 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 10/95 টাকা, এবং ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে লাভ হতো 10 × 100/95 টাকা সমান, আচ্ছা এখানে কাটাকুটি করলে 5 দিয়ে 5 19 95, আর এটা 5 2 × 10, 5 দিয়ে কাটাকুটি করলে এটা 19, এটা 2, তাহলে এটা হবে 200/19 টাকা। তাহলে 19 দিয়ে 200কে ভাগ করতে হবে,
19 একে 19, এখানে বিয়োগ করে 1 হলো, 0 নামালাম, 10 পূর্ণ 19/10% বা 10 টাকা। অতএব শতকরা লাভ সমান 10 পূর্ণ 10/19%। তাহলে এখানে আছে এবিসিডি বর্গাকার চিত্রের ভিতরে সম্ভব ত্রিভুজ এ ও বি অবস্থিত। এবিসিডি বর্গাকার চিত্রের ভিতরে সম্ভব ত্রিভুজ এ ও বি অবস্থিত। সিওডি এর পরিমাপ লেখো। এ বি সিডি এটা বর্গাকার চিত্র, এর মধ্যে সমবাহু ত্রিভুজ আছে এ ও বি। এ ও বি সমবাহু ত্রিভুজ, সিওডি কোণে পরিমাপ বের করতে হবে। সিওডি এই কোণে পরিমাপ বের করতে হবে। ও এ বি বা এ ও বি সমবাহু ত্রিভুজ, অতএব এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা 60 ডিগ্রি, এর নাম ও এ বি। কোণ ও এ বি সমান কোণ এ ও বি। এই কোণটা এই কোণটা এ বি ও, সব কোণগুলো 60 ডিগ্রি করে। এই টোটাল কোণটা 90 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি। কোণ ডিএ ও সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি ডিএ ও, এর এই বাহু সমান, কারণ সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর এটা সমান এটা, আবার এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এই বাহু সবগুলো বাহু পরপর সমান। তাহলে বলতে পারি এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, অর্থাৎ ত্রিভুজ টিএও এর এডি সমান এও। অতএব তাহলে এই দুটো বাহু সমান বলে এই কোণটা পরপর সমান হবে। এই কোণটার নাম এডিও সমান এই কোণটার নাম এওডি। তাহলে দেখো এই কোণটা পরপর সমান, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। এখন 180 ডিগ্রি হয়, তার মধ্যে এই কোণটা আছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বিয়োগ করলাম 180 ডিগ্রি থেকে, যত হবে তাকে এই দুই ভাগে ভাগ করব, কারণ 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা এই দুটো কোণ পাবো। তারপরে দুই ভাগে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান পাবো। তাহলে এটা হবে 150 ডিগ্রি বাই 2, অর্থাৎ প্রত্যেকটা 75 ডিগ্রি করে। তাহলে এই কোণটা 75 ডিগ্রি, এই কোণটা 75 ডিগ্রি, একই রকমভাবে এই কোণটাও 75 ডিগ্রি হবে। এই কোণটার নাম পিওসি সমান 75 ডিগ্রি। তাহলে কি হলো, তাহলে এইখানে যে কোণগুলো আছে এটা 75 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 75 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো, কারণ সবগুলো কোণ মিলে 360 ডিগ্রি হয়। অতএব কোণ বিওসি সমান 360 ডিগ্রি কোণ থেকে আমরা এক এক করে বিয়োগ করবো। এটা 75 ডিগ্রি, বিয়োগ করলাম 75 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এই সাইডটাও 75 ডিগ্রি। তো সমান 360 ডিগ্রি, 75 150 মাইনাস 150 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি।
তাহলে 360 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে হয় 300 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। 300 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 150 ডিগ্রি। অতএব কোণ বিওসি সমান 150 ডিগ্রি। এরপরে 3 এর দাগ। 3 এর দাগে আছে a, 0, b, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখা হলে এটা প্রমাণ করতে হবে। বিন্দু তিনটি আছে 0, 0 না a, 0 আছে a, 0, 0, b আর আছে 1, 1। তাহলে প্রশ্নানুসারে বিন্দু তিনটি সমরেখা হওয়া সত্ত্বেও আমরা জানি x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা সমান 0 হওয়ার কথা। তাহলে এখানে x1 x2 x3, তাহলে x1 এর জায়গাতে a, y2 y3, এটা y2 এটা y3 অর্থাৎ b মাইনাস 1 প্লাস x2 অর্থাৎ এটা x2, y3 মাইনাস y1 এটা y3 এটা y1 অর্থাৎ 1 মাইনাস 0 প্লাস x3 অর্থাৎ 1, y1 মাইনাস y2 এটা y1 এটা y2 সমান 0। হিসাব করলে পাই a আর b ab মাইনাস a, 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে, প্লাস b আর বিয়োগ করলে মাইনাস b তার সাথে 1 গুণ, তাহলে মাইনাস b সমান 0 বা ab সমান পেলাম a ডান দিকে নিয়ে গেলে a প্লাস b ডান দিকে নিয়ে গেলে b। উভয় পক্ষকে যদি ab দিয়ে ভাগ করি, ab তাকে ab দিয়ে ভাগ করলাম, ডান দিকটাকে a তাকে ab দিয়ে ভাগ করলাম, b তাকে ab দিয়ে ভাগ করলাম, অর্থাৎ উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করছি। তাহলে বাঁ দিকে হবে 1, ডান দিকে হবে 1/b প্লাস 1/a। তাহলে অতএব 1/a প্লাস 1/b এটা ইজ ইকুয়াল টু 1। এখানে 4 দাগে আছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে এখানে 2 এর 4। তাহলে এখানে আগে বর্গক্ষেত্র এঁকে নিতে হবে। এর পরিবৃত্ত অর্থাৎ এই 4টি কৌণিক বিন্দু দিয়ে যে বর্গক্ষেত্র যাবে সেটা হলো এর পরিবৃত্ত। আর অন্তর্বৃত্ত বলতে যে বর্গক্ষেত্র এর ভেতরে থাকবে, যে বৃত্তের ভেতরে থাকবে কিন্তু প্রত্যেকটা বাহুকে টাচ করবে একটা বিন্দুতে। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a ধরি, তো যেটা অন্তবৃত্ত তার যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ হবে a/2, এটা a/2। আর যেটা পরিলিখিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রে এই যে কর্ণ, বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটা হবে তার ব্যাস। তাহলে মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক, অতএব কর্ণের দৈর্ঘ্য সমান a√2 একক, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ, না প্রথমে অন্তর্বৃত্ত লিখি, আচ্ছা এখানে আছে অন্তর্বৃত্ত আগে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বাহুর দৈর্ঘ্যের হাফ অর্থাৎ a/2 একক, ও পরিবৃত্তের ব্যাসার্ধ
এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এই কর্ণের হাফ, কর্ণের দৈর্ঘ্য a√2, তাকে 2 দিয়ে ভাগ, একক। তাহলে এদের অনুপাত বের করতে হবে, এদের অনুপাত সমান a/2 a√2/2। তাহলে প্রথমে নিচে 2 আছে, তাহলে a/2 × 2 a√2/2 × 2, 2 2 ওপর নিচে কেটে দিলাম, তাহলে সমান পাচ্ছি a/√2 সমান 1/√2। একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m, উচ্চ সীমানা u, নিম্ন সীমানাটি কত? তাহলে এটা ছবি দিয়ে বোঝালে বেশ সুন্দর বোঝা যাবে। মনে করো এটা একটা শ্রেণী দৈর্ঘ্য, এটা মাঝখানে আছে শ্রেণী মধ্যবিন্দু m, এখানে থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব সেম। তো এখন এখানে বলা আছে কি যে উচ্চ সীমানা ইউ, এটা আছে ইউ এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই প্রান্ত ইউ, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে ইউ মাইনাস এম, তাহলে এটা হলো ইউ মাইনাস এম, তাহলে এই দূরত্বটা হলো ইউ মাইনাস এম, আর এই দূরত্বটা হবে এটাও ইউ মাইনাস এম হবে, তাহলে এখানে হবে এর থেকে এই ইউ মাইনাস এম কম, এটা হলো এম থেকে ইউ মাইনাস এম বেশি, এটা হলো এম থেকে ইউ মাইনাস এম কম। তাহলে এখানে নিম্ন সীমানা সমান এম মাইনাস ইউ মাইনাস এম সমান এম মাইনাস ইউ মাইনাস এ প্লাস এম সমান 2m মাইনাস ইউ। কোনো ব্যবসায়ী মালের ক্রয় মূল্যের উপর শতকরা কত হারে বাড়িয়ে মূল্য ধার্য করলে ক্রেতাকে সেই ধার্য মূল্যের উপর 10% হারে কমিশন দিয়ে মোট 20% লাভ করতে পারবে? তাহলে এখানে ক্রয় মূল্য কত বলা নেই, ধার্য মূল্য কত বলা নেই, কিন্তু এটা বলা আছে ধার্য মূল্যের উপর 10% হারে কমিশন দিয়ে 20% লাভ করতে পারবে। তাহলে এই যে 20% লাভ বলা আছে, এই 20% যে লাভ বলা আছে, তাহলে এই 20% লাভ থেকে আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেতে পারি, তবে কি এর থেকে যে কোনো একটা জানা থাকতে হবে। তো এই ব্যবসায়ী কত টাকায় কিনেছেন সেটা তেমন কিছু লেখা নেই, তাহলে আমরা ধরে নেব যে ক্রয় মূল্য x টাকা, সেখান থেকে বিক্রয় মূল্য পাবো, আর 10% তিনি কমিশন দিয়েছেন, এখান থেকে ধার্য মূল্য পাবো। তাহলে ক্রয় মূল্য ধরে নিয়েছি, বিক্রয় মূল্য পাবো আর ধার্য মূল্য পাবো। এখন ধার্য মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে কত পার্সেন্ট বাড়িয়েছেন ধার্য মূল্য লেখার সময় সেটা পেয়ে যাব। তাহলে এখানে ধরবো, মনে করি ক্রয় মূল্য সমান x টাকা, তাহলে 20% লাভ হলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য পাবো। 20% লাভের অর্থ হলো 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি। ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 120, তার নিচে আসবে 100 টাকা। ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য সমান 120 × x বাই 100 টাকা। 20 দিয়ে কাটাকুটি করলে 5 × 20 100 আর 6 × 20 120, তাহলে সমান 6x/5 টাকা। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। এখন কমিশন বলা আছে কি, এখানে কমিশন বলা আছে 10%, তাহলে 10% কমিশন মানে কি? কমিশন মানে ছাড় দেওয়া। এখন যে মূল্য লেখা থাকে কোনো দ্রব্যের উপরে সেটা হলো তার ধার্য মূল্য, তাহলে সেই ধার্য মূল্যের উপরই ছাড় দেওয়া হয়। তাহলে 10% কমিশনে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে কত কী মূল্য লেখা ছিল বা ধার্য মূল্য কত ছিল সেটা বের করতে পারবো। 10% কমিশন দিলে
বা 10% কমিশনে এটা ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় করবে 90 টাকায়, 10% ছাড় দেবে। তো এখানে তাহলে 90 টাকা আগে লিখব, 100 টাকাটা পরে লিখব। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য সমান 100/90 টাকা। বিক্রয় মূল্য যদি x টাকা হয়ে থাকে, না, বিক্রয় মূল্য 6x/5 টাকা, 6x/5 টাকা আছে, তাহলে ধার্য মূল্য হবে 100/90 ইন্টু 6x/5 টাকা। 5 20 100, এখানে 20 দিলাম, 6 আর এখানে 6 15 90, অর্থাৎ এটা হলো 15। 15 3 দিয়ে কাটলে 3 5 15, এটা 4 5 20, তাহলে এখানে হচ্ছে 4x/3 টাকা, এটা হলো ধার্য মূল্য। তো ক্রয় মূল্য ছিল x টাকা, ধার্য মূল্য হয়েছে 4x/3 টাকা। তাহলে কত টাকা বাড়িয়েছেন সেটা পেতে গেলে এই ধার্য মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ করব। তাহলে এখানে লিখব কি, এখানে আছে কোনো ব্যবসায়ী মালের ক্রয় মূল্যের উপর শতকরা কত বাড়িয়ে, তাহলে ধার্য করার সময় বাড়ানো হয় 4x/3, তার থেকে x বিয়োগ করছি, টাকা সমান 4x, নিচে 3 লসাগু, তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 4xকে গুণ, নিচে 1 ধরতে হবে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 দিয়ে xকে গুণ, 3x টাকা সমান x/3 টাকা। তাহলে সেখানে বাড়ানো হয়েছে x/3, x টাকার মধ্যে। তাহলে x টাকার মধ্যে ক্রয় মূল্য x টাকা ছিল, তখন যদি x/3 বাড়ানো হয় তাহলে 1 টাকার মধ্যে কত বাড়ানো হয়েছে সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ লিখতে হবে ক্রয় মূল্য x টাকা হলে বাড়ানো হয় সমান x/3 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বাড়ানো হয় সমান x/3, তার নিচে আসবে এই x টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত বাড়ানো হতো, সেটা হবে x/3 ইন্টু 100/x টাকা সমান x ইন্টু 100/3 ইন্টু x সমান 100/3 সমান 33 পূর্ণ 1/3। অতএব এখানে আছে কমিশন দিয়ে 20% লাভ হবে। এখানে আছে ক্রয় মূল্যের উপর শতকরা কত হারে বাড়িয়ে মূল্য ধার্য করলে, অতএব 33 পূর্ণ 1/3% বাড়াতে হবে। এরপর আছে 3-2। জয়ন্তবাবু একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলেন। যদি ওই ব্যাগের ক্রয় মূল্য আরও 10 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তবে জয়ন্তবাবুর 15% লাভ হতো। জয়ন্তবাবু কত টাকায় ব্যাগটি কিনেছিলেন, তাহলে ব্যাগটি x টাকায় কিনেছিলেন, এটা ধরলে, যদি এটা ধরে নিই যে x টাকায় কিনেছিলেন, তাহলে 10% ক্ষতিতে কত বিক্রয় মূল্য হচ্ছে আর 15% লাভে কত বিক্রয় মূল্য হচ্ছে সেটা বের করলে সেখান থেকে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। তাহলে এখানে প্রথমে ধরে নেব যে ক্রয় মূল্য x টাকা। মনে করি ব্যাগের ক্রয় মূল্য সমান x টাকা। মনে করি ব্যাগের ক্রয় মূল্য সমান x টাকা।
তাহলে তিনি 10% ক্ষতি করলেন, তাহলে সেক্ষেত্রে কত বিক্রয় মূল্য হবে সেটা বের করতে হবে। তাহলে 10% ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 90/100 টাকা। আর ক্রয় মূল্য যদি x টাকা হতো তাহলে বিক্রয় মূল্য সমান 90 × x/100 টাকা। 10 দিয়ে কাটাকুটি করলে 10, এখানে 9, তাহলে 9x/10 টাকা। এটা হলো প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য। এরপর এখানে বলা আছে যে ওই ব্যাগের ক্রয় মূল্য যদি 10 টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তাহলে জয়ন্তবাবুর 15% লাভ হতো। তাহলে ক্রয় মূল্য 10 টাকা কম হলে ক্রয় মূল্য কত হয় সেটা বের করে নিই। 10 টাকা কম হলে ক্রয় মূল্য হয় সমান x - 10 টাকা। আর বিক্রয় মূল্য 26 টাকা বেশি হলে 15% লাভ হয়। তাহলে এখান থেকে আমি 15% লাভ হলে কত বিক্রয় মূল্য হয় সেটা বের করব। সেই বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্যের চেয়ে 26 টাকা বেশি হবে। তাহলে 15% লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 115 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 115/100 টাকা। ক্রয় মূল্য এখানে আছে x - 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য সমান 115/100 ইন্টু x - 10। এবার যদি 5 দিয়ে কাটাকুটি করা যায়, 5 × 20 = 100, 5 × 23 = 115, তাহলে 23 ইন্টু x - 10/20, এটা হলো বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যটা আগের বিক্রয় মূল্যের চেয়ে 26 টাকা বেশি। তাহলে লিখব প্রশ্ন অনুসারে দিস মাইনাস দিস, এটা থেকে এটা বিয়োগ করলে 26 হওয়ার কথা, যেহেতু এটা 26 টাকা বেশি, তাহলে লিখব প্রশ্ন অনুসারে 23 ইন্টু x - 10/20 মাইনাস 9x/10 ইজ ইকুয়াল টু 26। 20 এবং 10 এর লসাগু 20, 20 দিয়ে 20কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 23কে গুণ করলে 23ই হবে। তাহলে 23 দিয়ে x - 10কে গুণ, এখানে 23x - 230, 10 দিয়ে 23কে গুণ করলে 230 হলো, মাইনাস 10 দিয়ে 20কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 9কে গুণ করলে 9 × 2 = 18, এটা সমান 26, বা 23 - 18, এটা হলো 5x মাইনাস 230/20 ইজ ইকুয়াল টু 26। সমাধান করে x এর মান বের করছি। তো নিচে 1 আছে, 1 দিয়ে 5x - 230কে গুণ করতে হবে, তাহলে 5x - 230 ইজ ইকুয়াল টু 26 × 2 = 52, অর্থাৎ 520, বা 5x সমান 520 প্লাস 230, 520 আর এখানে 230, 0 5 7, তাহলে 5x সমান 750 বা x সমান 750/5, তাহলে 5 15 × 75, তাহলে 150। অতএব এখানে জয়ন্তবাবু কত টাকায় ব্যাগটি কিনেছিলেন? জয়ন্তবাবু 150 টাকায় ব্যাগটি কিনেছিলেন। জয়ন্তবাবু
150 টাকায় ব্যাগটি কিনেছিলেন। তাহলে আমি ওয়াইকে অপনয়ন করব, এখানে 5 আছে, এখানে 2 আছে, তো সবচেয়ে সহজভাবে বলতে গেলে এই 2টাকে এখানে গুণ করব আর এই 5টাকে এখানে গুণ করব। অ্যাকচুয়ালি কী করতে হয়, 2 আর 5-এর লসাগু আমরা জানি 10, তাহলে এই 5টাকে 10 করার জন্য 2 দিয়ে গুণ করেছি, 2টাকে 10 করার জন্য 5 দিয়ে গুণ করেছি। তাহলে 1 নম্বর সমীকরণকে এটা আমি লিখব না, তোমরা লিখবে। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। 2 দিয়ে গুণ করলে 4/x প্লাস 10/y সমান 2 2 4, এই 2 1 2, এটা 3 5 15a/x প্লাস 10/y সমান 5 9 95/20, 95/20। তো যেহেতু ওয়াইকে অপনয়ন করতে হবে, একই চিহ্ন আছে, চিহ্ন পাল্টানোর দরকার, সুতরাং এই সমীকরণ এই সমীকরণ থেকে এই সমীকরণকে বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাস, এখানে মাইনাস 4/x, এখানে 15/x, 4/x মাইনাস 15/x ইজ ইকুয়াল টু, এখানে 5 দিয়ে কাটাকুটি করলে 5 19 95, 4 5 20, তাহলে 2 মাইনাস 19/4 এটা এলো। এখন x আর x এর লসাগু x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 4কে গুণ, x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 15কে গুণ, সমান নিচে 1 ভাবতে হবে, 1 এবং 4 এর লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা পাই 4, 4 দিয়ে 2কে গুণ, 4 2 8, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 19কে গুণ, 19 1 19। তো এখানে পাচ্ছি 4 মাইনাস 15/x, মাইনাস 11/x ইজ ইকুয়াল টু মাইনাস 11/4, বজ্রগুণ করলে মাইনাস 11x ইজ ইকুয়াল টু 4 11 44, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 44/-11, মাইনাস মাইনাস কেটে দিলাম, 4 11 44, তাহলে 4 পেলাম x সমান। 1 নম্বর সমীকরণে x সমান 4 বসালে y এর মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। এটা ছিল 1 নম্বর সমীকরণ। 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1, 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1, এক্সের জায়গাতে 4 বসিয়েছি। তো কাটাকুটি করলে 2 1 2, 2 2 4, তাহলে পেলাম 1 2 প্লাস 5/y ইজ ইকুয়াল টু 1, এখান থেকে পাই 5/y ইজ ইকুয়াল টু 1, আর 1/2কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে মাইনাস 1/2, বা 5/y ইজ ইকুয়াল টু, এর নিচে 1, এখানে 2, 1 আর 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1 2, মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 1 1 1, তাহলে হলো বা 5/y সমান বিয়োগ করলে 1/2। এখন যদি বজ্রগুণ করি তাহলে y এর সাথে 1 এর গুণ, y 1 y ইজ ইকুয়াল টু 5 2 10, y সমান 10, তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু 4 ও y ইজ ইকুয়াল টু 10, তারপরে 4 2, 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু 5, তারপরে 5x মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে একই রকমভাবে 2 গুণ করব, এখানে 3 গুণ করব, তাহলে এখানে 1 নম্বর সমীকরণকে 2 এখানে লিখতে হবে, লেখাটার ক্ষেত্রেও তোমরা লিখবে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে
3 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করে কী পাই? 2 দুগুণে 4x প্লাস 6/y ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10। এটা হলো 3 5 15x মাইনাস 6/y ইজ ইকুয়াল টু 3 3 9। এটা হলো এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করলেই এটা কেটে যাচ্ছে। তাহলে লিখব যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে 6/y কেটে দিলাম, এখানে হলো 19x সমান 19 বা x সমান 19/19, তাহলে পেলাম 1। এখন 1 নম্বর সমীকরণে x সমান 1 বসাবো। 1 নম্বর সমীকরণে x সমান 1 বসিয়ে পাই। এটা আছে 1 নম্বর সমীকরণ। 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু 5 বা 2 প্লাস 3/y ইজ ইকুয়াল টু 5 বা 3/y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2, এটা হলো 3। বজ্রগুণ করলে 3y সমান 3 বা y ইজ ইকুয়াল টু 3/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে x সমানও 1 বেরোলো, y সমানও 1 বেরোলো। তাহলে অতএব নির্ণয়ের সমাধান x ইজ ইকুয়াল টু 1 ও y ইজ ইকুয়াল টু 1। 5 টাকে আছে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা 124 পৃষ্ঠা 20 নম্বর উপপাদ্য, এটা বই থেকে করে নাও। প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এটা 178 পৃষ্ঠা 23 নম্বর উপপাদ্য, এটাও বই থেকে করে নেবে। আর 6 একে আছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এফ সমান 1/3 এসি, এটাও 128 পৃষ্ঠা 8 নাম্বার প্রয়োগে আছে, তোমরা এটাও বই থেকে করবে, এটা আমি করে দেবো এখানে। 6-2 যদি এবিসি ত্রিভুজের এবি বিসি এবং সি এ বাহুর মধ্যবিন্দু যতক্ষণ ডিই ও এফ, তাহলে প্রমাণ করো যে ডিইএফ সমান 1/4 ত্রিভুজ এবিসি। এটা এবিসি ত্রিভুজ, এবি এর মধ্যবিন্দু ই, ডি, বিসি এর মধ্যবিন্দু ই আর এসি এর মধ্যবিন্দু এফ। এখন ডিএফ ইএফ ও ডিই যুক্ত করলাম, তাহলে এই যে মাঝখানে ডিইএফ ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের 1/4 সেটা প্রমাণ করতে হবে। এবিসি এর এবি কমা বিসি ও সিএ এর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। এবার প্রামাণ্য প্রমাণ করতে হবে। ত্রিভুজ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ এবিসি। প্রমাণ, তাহলে এবি আর এসি এর মধ্যবিন্দু ডিওই, তাহলে ডিই সমান্তরাল বিসি, ডি হাফ বিসি। এবি ও এসি এর মধ্যবিন্দু ডিওই, অতএব ডি সমান্তরাল বিসি। একইভাবে
একইভাবে এটা ডি বললাম না, ডিও এফ মধ্যবিন্দু ডিও এফ, অতএব ডিএফ সমান্তরাল বিসি। একইভাবে ডিই সমান্তরাল এসি হবে, ডিই সমান্তরাল এসি ও ইএফ সমান্তরাল এবি। তাহলে এই যে চতুর্ভুজটা আছে বিই এফ ডি, চতুর্ভুজের বিডি সমান্তরাল ইএফ ও বিই সমান্তরাল ডিএফ, তাহলে এটি, অতএব এটি একটি সমান্তরিক। সমান্তরিক যার কর্ণ এটা ডিই, অতএব সমান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে ডিইএফ সমান ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইডি, তাহলে একইভাবে দেখানো যায় এই যে সমান্তরিকটা আছে ডিইসিএফ, ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ ইসিএফ ও ডিইএফএ সমান্তরিকের ক্ষেত্রে ডিইএফ সমান এডিএফ। তাহলে এটা এর সাথে সমান, এটা এর সাথে সমান, এটা এর সাথে সমান, অর্থাৎ চারটে যে ত্রিভুজ আছে প্রত্যেকটার সাথে সমান। অতএব ত্রিভুজ এবিসি ত্রিভুজটা আছে, এই চারটি ত্রিভুজের যোগফল এবিসি সমান ত্রিভুজ ডিইএফ প্লাস এটা হলো বিইডি, ত্রিভুজ বিইডি প্লাস ত্রিভুজ ইসিএফ প্লাস ত্রিভুজ এডিএফ। তাহলে এখানে বিইডি ডিএফ এর সাথে সমান, ইসিএফ এখানে আছে ইসিএফ ডিইএফ এর সাথে সমান, আবার এডিএফ ডিইএফ এর সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি সমান, এর জায়গাতে ত্রিভুজ ডিইএফ লিখলাম প্লাস এর জায়গাতে ত্রিভুজ ডিইএফ লিখলাম প্লাস এখানেও তাই ত্রিভুজ ডিইএফ প্লাস এটাও ত্রিভুজ ডিইএফ সমান চারখানা ডিইএফ আছে। অতএব ত্রিভুজ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ এবিসি। এখানে লিখতে হবে প্রমাণিত বা প্রুভড। একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যার সমান বা একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা যায় সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করে যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। তাহলে প্রথমে
8 সেন্টিমিটার মাপের এবং 5 সেন্টিমিটার মাপের দুটি সরলরেখা নিয়ে নিতে হবে। এটা 8 সেমি, এটা 5 সেমি। এরপরে ত্রিভুজ আঁকতে হবে। এখানে দিলাম বি এক্স, আমি এবিসি ত্রিভুজ আঁকবো, তাহলে এখানে বি এক্স নাম দিলাম। তাহলে এর সমান করে এখানে বলা আছে যার একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। তাহলে আমি প্রথমে এই সমান বাহুর যেটা আছে সেটা নিয়ে নেব। তাহলে 8 সেন্টিমিটার দিয়ে এখানে অঙ্কন করলাম আর এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করা হলো। তো এটা এ, এটা বি, এটা সি, এখানে সি। তাহলে এটা এবিসি ত্রিভুজ অঙ্কন করা হলো। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। তো তাহলে প্রথমে এই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে। তার জন্য এই কোণটা এই বিন্দুতে অঙ্কন করে নিলাম। ডি ই, এরপরে এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, সিতে বসিয়ে তাই। যাই হোক, এটা বড্ড বড় হয়ে গেল, আরেকটু ছোট নিতে হতো। এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আর সিতে বসিয়ে ওর উপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এটা মুছে দিতাম, পেনের কালি মুছে যাচ্ছে না। তো এই দুটো বিন্দু পরস্পরের সাথে যুক্ত করতে হবে। ডিই এফ জি এইচ, এখানে আই। এরপরে যে সমান্তরিক আঁকতে হবে, সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সাথে সমান। তাহলে সমান কোণ দুটো, এখানে এই কোণ দুটো সমান, তাহলে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। তো এই সাইজ, এটা হলো জে। এখন এইচ থেকে সি পর্যন্ত ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ নিয়ে যে বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে, এর নাম দিতে হবে কে। এখন সিকে যুক্ত করতে হবে। তো সামান্তরিকটি হলো ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক এইচ সি কে জে।
HC KJ। 2 আছে একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করো যার AB বাহুর উপর AD ও BC লম্ব। AB সমান 5 সেন্টিমিটার, AD সমান 4 সেন্টিমিটার ও BC সমান 4 সেন্টিমিটার। ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করা যার একটি কোণ 30 ডিগ্রি। তাহলে প্রথমে এখানে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার মাপের এবং 4 সেন্টিমিটার মাপের বাহুগুলো নিয়ে নিতে হবে। এটা 7 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার। তাহলে যেটা 5 সেন্টিমিটার সেটা ইজ AB, তাহলে AD সমান 7 সেন্টিমিটার, এটা AD, BC এটা আছে 4 সেন্টিমিটার। চতুর্ভুজটা হবে ABCD এরকম। প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নেব, নাম দিলাম AB, AX নাম দিলাম। এরপরে AB যে মাপটা আছে AB, এই 5 সেন্টিমিটার, এখান থেকে AB অংশ কেটে নেওয়া হলো। এরপরে AB বাহুর উপরে AD ও BC লম্ব বলা আছে, তাহলে এখানে একটা লম্ব টানতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এটা হলো Y, আর বি বিন্দুতে একটা লম্ব টানতে হবে। এটা Z। এরপরে এই যে AD আছে 7 সেন্টিমিটার, এখানে কেটে নিলাম, এর নাম দিলাম D। তাহলে AD হয়ে গেল। AB এখানে নিয়েছি, আর BC, B থেকে C পর্যন্ত এটা 4 সেন্টিমিটার। এটা C। তাহলে চতুর্ভুজটা এরকম দেখতে। এরপরে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। তো এখানে BD সরলরেখা যোগ করতে হবে, এই BD কর্ণ যোগ করতে হবে। BD কর্ণের সমান্তরাল করে এখানে একটা এখানে একটা সরলরেখা আঁকতে হবে। তো এখানে যে এই কোণটা আছে এর একান্তর কোণ করে এখানে একটা কোণ আঁকলেই সমান্তরাল হবে। ABCD এটা E, এরপরে DE যুক্ত করতে হবে। তাহলে ত্রিভুজটা হলো DAE।
ত্রিভুজ ডি এ ই সমান চতুর্ভুজ এ বি সি ডি। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে সেটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে এখানে জমির ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাই, বা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাই। সুতরাং এখানে জমির দৈর্ঘ্য যদি x ধরে নিই, তাহলে প্রস্থ হবে এই ক্ষেত্রফলকে x দিয়ে ভাগ করতে হবে, যত হবে তত। মনে করি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান x মিটার, অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল হয়, সেই জন্য ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাবো। তাহলে ক্ষেত্রফল 500 বর্গমিটার আছে, দৈর্ঘ্য x, তাহলে এত মিটার। এরপরে বলা আছে দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে বর্গাকার হয়। তাহলে দৈর্ঘ্য 3 মিটার কমালে কত হয় দেখি। 3 মিটার কমালে দৈর্ঘ্য হয় সমান x - 3 মিটার, আর 2 মিটার বাড়ালে প্রস্থ হয় 500/x + 2 মিটার। তাহলে বর্গাকার হয়, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে লিখব প্রশ্নানুসারে x - 3 is equal to 500/x + 2। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে x - 3 হলো সমান x এবং নিচে 1, 1 এবং x এর লসাগু x, x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 500 কে গুণ, তাহলে 500, 1 দিয়ে x কে ভাগ করলে x পাই, x দিয়ে 2 কে গুণ 2x, বা x - 3 তার সাথে x এর গুণ বজ্র গুণ করছি, সমান 500 + 2x বা x² - 3x - 500 - 2x is equal to 0, বা x² - 3 আর -2 হয়ে গেল -5x - 500 is equal to 0। এখানে লেখা যায় x² - 25x প্লাস 20x -25x প্লাস 20x মিলে -5x হলো -500। তাহলে এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি। 500কে ভেঙে 25 পেলাম আর 20 পেলাম। x কমন নিলে x - 25 প্লাস 20 কমন নিলে x - 25 is equal to 0, x - 25 কমন নিলে x plus 20 is equal to 0। তাহলে এখানে x সমান যদি x plus 20 সমান যদি 0 লিখি, তাহলে x সমান হবে -20, কিন্তু x এর মান মাইনাস হতে পারবে না, কারণ x দৈর্ঘ্য, সেই জন্য x plus 20 is not equal to 0 লিখলাম। অতএব x - 25 is equal to 0 বা x is equal to 25। তো এখানে দৈর্ঘ্য হবে 25 মিটার। অতএব প্রশ্ন ছিল যে জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত। আচ্ছা, এটা তো বেরোলো। এখন প্রস্থ বের করতে গেলে আমরা এইভাবে লিখব, প্রস্থ সমান 500/x ছিল, ওটা 500/x, 25 2 × 50 2, অর্থাৎ 20 মিটার। অতএব দৈর্ঘ্য সমান 25 মিটার ও প্রস্থ সমান 20 মিটার।
তারপরে আছে একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর লম্ব তিনটির দূরত্ব লম্বের দৈর্ঘ্য 10, 12 এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজ আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে প্রথমে একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজকে নিতে হবে 8, 2। ABC প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A সেমি। অন্তস্থ বিন্দু মনে করলাম এখানে আছে, এটা অন্তস্থ P বিন্দু। এখন P বিন্দু থেকে বাহুগুলির দৈর্ঘ্য লম্ব তিনটির দৈর্ঘ্য 10, 12 আর 8। এটা হচ্ছে 10, এটা 12, এটা 8। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তো এক কাজ করি, পি বিন্দুর সঙ্গে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু যুক্ত করি। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো ত্রিভুজ পেলাম, একটা বিপিসি, বিসিএ, পিসিএ আর পিএবি, অনেকগুলো ত্রিভুজ পেয়েছি। এই পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান। আচ্ছা, এখানে প্রথমেই বাহু দৈর্ঘ্য ধরে নিই। মনে করি ত্রিভুজটির বাহু সমান এ সেমি, এ সেমি ধরে নিলাম। তাহলে মোট ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে এ লিখতে পারি, ইন্টু উচ্চতা 12, প্লাস পরেরটা হাফ ইন্টু ভূমি এখানে এ, উচ্চতা 8, তারপরে আছে হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা 10। তো এখানে কাটাকুটি করলে 6, 4 দুগুণ 8, এটা 4, এটা হলো 5। তাহলে সমান 6a প্লাস 4a প্লাস 5a বর্গ সেমি। তাহলে 6 আর 4 10 আর 15, তাহলে 15a বর্গ সেমি। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি। আবার ত্রিভুজ এবিসি সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, বা এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। তাহলে √3a স্কোয়ার সমান 4, 15 60a, বা √3a স্কোয়ার মাইনাস 60a ইজ ইকুয়াল টু 0। কমন নেব এ কমন নিলে √3a মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো √3a মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0/a। তাহলে এখান থেকে পাই √3a, আচ্ছা এটা কিন্তু 0ই হলো, তাহলে √3 ইন্টু a ইজ ইকুয়াল টু 60, বা a ইজ ইকুয়াল টু 60/√3। তাহলে √3 ওপর নিচে গুণ করলাম, 60√3 আর এখানে 3, 20 সমান 20√3 পেলাম। অতএব ক্ষেত্রফল আমরা এটা ইউজ করতে পারি বা এটাও ইউজ করতে পারি। এটা ইউজ করা সোজা, 15 ইন্টু a, 15 ইন্টু a কে লিখলাম 20√3 বর্গ সেমি। তাহলে 15 দুগুণ 30, অর্থাৎ 300√3 সেমি, √3 বর্গ সেমি।
তারপরে 8-এর 3, আটের 3-এ আছে যদি একটি বৃত্তাকার পার্কের ভেতরের পরিধি 132, বাইরের পরিধি 154 মিটার হয় তবে রাস্তাটি কত চওড়া। তাহলে ভিতরের এবং বাইরের ব্যাসার্ধ ধরে নেব। মনে করি বাইরের ব্যাসার্ধ সমান x মিটার ও ভিতরের ব্যাসার্ধ সমান y মিটার। অতএব বাইরের পরিধি সমান 2πx, এটা সমান 132 দেওয়া আছে, ও ভিতরের পরিধি টু পাই ওয়াই, এটা দেওয়া আছে 154। তাহলে আমাকে রাস্তা কত চওড়া অর্থাৎ x মাইনাস ওয়াই বের করতে হবে। এর থেকে এটা বিয়োগ করলে পাই 2πx মাইনাস 2πy ইজ ইকুয়াল টু 132 মাইনাস 154। এখানে একটা ভুল হলো, এখানে পার্কের ভিতরের দিকে আমি উল্টে ফেলেছি, এটা হবে 154 আর এটা হবে 132। এবার ঠিক আছে, তাহলে 154 থেকে বিয়োগ করতে হবে 132, 154 বিয়োগ করলে এখানে 2, এখানে 2, তাহলে এখান থেকে যদি 2π কমন নিই, 2π কমন নিলে x মাইনাস ওয়াই, এটা সমান 22, আর 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 22 বাই x মাইনাস ওয়াই সমান 22 ইন্টু 7 বাই 22 ইন্টু 1-এর 2 কেটে দিলাম সমান 7-এর 2 সমান 3.5। অতএব রাস্তাটি 3.5 মিটার চওড়া। এরপরে 9-এর 1 আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। আর 2 দেখে আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। এখানে যে দুটো অঙ্ক আছে দেখো, এই দুটো তোমাদের জাস্ট বইয়ের অঙ্ক, এটা 171 পৃষ্ঠা, এই অঙ্কটা দিয়েছে আর এই অঙ্কটা দিয়েছে। এখানে এটা 3-এর দাগ আর এটা 4-এর দাগ। এটা টেক্সট বই সলিউশনের যে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেইখান থেকে পেয়ে যাবে, আর সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।